সামনে দেখো, সামনে অসাধারণ দৃশ্য। বন্ধুরা একবার ভাবুন তো, আপনি মেঘের উপর দিয়ে হাঁটছেন, চারপাশে গভীর জঙ্গল, পাখির ডাক, আর পাহাড়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এমন এক মন্দির যেখানে পৌঁছাতে গেলে আপনাকে কাটাতে হবে 4478 ফুটেরও বেশি উচ্চতা দুর্গম পথ। হ্যাঁ, আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঝাড়খণ্ডের সর্বোচ্চ পাহাড় পরেশনাথ, যাকে জৈন ধর্ম অবলম্বীরা বলেন সম্মেদ শিখরজি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ট্রাভেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি ঝাড়খণ্ডের গিরিডি জেলার পরেশনাথ পাহাড়ে। আপনারা এখানে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, খাওয়ার ব্যবস্থা কোথায় আছে, কোথায় থাকবেন, সম্পূর্ণটা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, সঙ্গে থাকেন, আপনাদের পুরো ডিটেলসটা জানাবো এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ঝটপট আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে চেপে চলে আসলাম শিয়ালদা স্টেশন। ট্রেন থেকে নেমেই চললাম টিকিট কাউন্টারের দিকে, কারণ আমরা আজ যাব জেনারেল টিকিটে, আর যাব আজমির সুপারফাস্ট এক্সপ্রেসে করে, যেটা এই শিয়ালদা থেকেই ছাড়ে। 9:10 দিকে আমরা এখানে পৌঁছেছি, আর ঘড়িতে এখন বাজে 9:20। কিছু সময় অপেক্ষা করতেই দেখলাম বোর্ডের ট্রেন চার্ট ভেসে উঠেছে, যেখানে দেখলাম শিয়ালদা টু আজমির সুপারফাস্ট এক্সপ্রেস দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে, আর ছাড়বে 10:55-তে। তাই আর দেরি না করে ঝটপট টিকিটটা কেটে নিলাম। টিকিট পড়লো 135 টাকা করে। যেহেতু হাতে সময় ছিল, তাই স্টেশন থেকে কয়েকটা ফটো তুলে নিলাম। ইতিমধ্যে ট্রেনও ছেড়ে দিল স্টেশন থেকে। এবার আপনাদের জানাই, আপনারা শিয়ালদা বা হাওড়া যে কোনো জায়গা থেকেই পরেশনাথ যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন। শিয়ালদা থেকে পরেশনাথ পর্যন্ত জেনারেল টিকিট পড়বে 135 টাকা প্রতিজন। আপনারা এসি বা স্লিপারও কাটতে পারেন। যেহেতু শিয়ালদা থেকে পরেশনাথ 313 কিলোমিটার আর সময় লাগে ওই 5 ঘন্টা মতো, তাই আমরা জেনারেল টিকিটই কেটেছি স্টেশন থেকে। একটু কমফর্টভাবে যেতে গেলে আপনারা আগে থেকে টিকিট করতে পারেন। এছাড়া অন্যান্য ট্রেনগুলিরও টাইম টেবিল এখানে দিয়ে দিলাম, একবার চোখ বুলিয়ে নেবেন যে আপনারা কোন ট্রেনে যেতে চান। দেখতে দেখতে কয়েক ঘন্টা পথ অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছে গেল পরেশনাথ স্টেশনে। তো বন্ধুরা, এইমাত্র আমাদের নামিয়ে দিয়ে আমাদের ট্রেন চলে গেল নিজের গন্তব্যে। আমরা এখান থেকে গাড়ির কাছে যাব, যেখান থেকে আমাদের নিয়ে যাবে মধুবনে। বন্ধুরা, ট্রেন থেকে নেমে এখানে বেশিক্ষণ ওয়েট করবে না, কেননা আমাদের যেখান থেকে গাড়ি ছাড়বে মধুবনের দিকে, আমাদের সেখানেই যেতে হবে। এখন পরে গেলে হয়তো ওনারা যতক্ষণ আমাদের লোক ভরবে ততক্ষণ নিয়ে যায় না। এই জন্যই যতটুকু পারবে খুব তাড়াতাড়ি স্টেশন থেকে ছেড়ে মধুবনের গাড়ির ওখানে যেতে। আর হ্যাঁ বন্ধুরা, এই পরেশনাথ স্টেশনে সুন্দর একটা ওয়েটিং রুম আছে, যেখানে একটি সুন্দর ফটো ফ্রেম বাঁধানো এখানকার জৈন মন্দিরগুলো নিয়ে। এছাড়া আছে ট্রেন টাইম দেখানোর চার্টের ব্যবস্থা, আর সাথেই আছে টয়লেট ওয়াশরুমের ব্যবস্থা। এবার আমরা এখান থেকে চললাম ওভারব্রিজ হয়ে 1 নম্বর স্টেশনের দিকে, কারণ আমাদের মধুবনে যাওয়ার গাড়িগুলি ওই পাশেই দাঁড়ায়। এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 4টে। আমাদের ট্রেন সঠিক সময়ে পরেশনাথ স্টেশনে পৌঁছে দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এই যে অনেক যাত্রীরা স্টেশনেই ঘুমিয়ে আছে, অথবা এখানে সবাই যাত্রী নয়, কিছু ভিক্ষুকও আছে। আর এই যে দেখছেন স্টেশনের বাইরেই প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। যেহেতু ভোরবেলায় ট্রেনগুলো আসে, তাই রাত থেকেই এনারা প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করেন। এখন তো রাত, দিনের আলোতে আপনাদের একটু দেখিয়ে দিই। এই হলো পরেশনাথ স্টেশন, আর এই স্টেশনের সামনেই এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলি সবাইকে মধুবন নিয়ে যায়। ভাড়া পড়ে মাথা প্রতি 70 টাকা। আর আপনারা যদি 6-7 জন বা ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন, তখন একটু দরদাম করে নিতে হবে। তো বন্ধুরা, ঝটপট উঠে পড়লাম গাড়িতে, আর গাড়িও চললো মধুবনের উদ্দেশ্যে। চলার পথে রাস্তার দুপাশে সারি সারি গাছ ও দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলি যেন আমাদের গাড়ি থেকেই দৃষ্টি আকর্ষণ করছে। এই হলো মধুবনে ঢোকার এন্ট্রি গেট। আমাদের পরেশনাথ স্টেশন থেকে মধুবনে আসতে প্রায় 30-40 মিনিট মতো লেগে গেছে। বন্ধুরা, এইমাত্র আমাদের মধুবনে নামিয়ে দিল মারুতি থেকে। মারুতিতে প্রতিজন 70 টাকা করে নিয়েছে। তো আমরা আছি 2 জন, তাই 140 টাকা। আর বাকি হিসাবটা আমি পরপর বলে দেব।
আমরা এসেছি এদিক দিয়ে, আর গাড়িগুলো ওই সামনে দাঁড়িয়ে যায়। আর এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাব, সামনেই পারশনাথ পাহাড়ের কিছুটা দেখা যাচ্ছে। এই মধুবনেই দেখতে পেলাম জৈন শ্বেতাম্বর সোসাইটির তৈরি একটি গেট। তো বন্ধুরা, মধুবনে আপনাদের সবাইকে স্বাগত। এখান থেকে মিনিট 5 হেঁটে গেলেই পাহাড়ে ওঠার মূল ট্রেক শুরু হবে। আর হ্যাঁ, এখানে চলার পথে প্রচুর বানরেরও দেখা মিলবে। আপনারা এখানে আসলে নিজেদের জিনিসপত্র একটু সাবধানে রাখবেন। আর আপনারা উপরে ওঠার আগে অবশ্যই এই সমতল থেকে একটা লাঠি ও রেইনকোট কিনে নেবেন। লাঠি ওই 20 টাকা থেকে শুরু করে 20, 30, 40 বিভিন্ন দামের আছে, আর রেইনকোটও 40, 50, 100 বিভিন্ন দামের আছে। চলার পথে পাশেই দেখতে পেলাম ডুলি, যেগুলো চড়ে অনেকেই উপরে ওঠে, আর 4 জন এই ডুলি বয়ে নিয়ে যায়। এই সমতলে মধুবনে বেশ কয়েকটা সুন্দর সুন্দর মন্দির আছে। আপনারা এই মন্দিরগুলি পাহাড়ে চড়ার আগেও দেখতে পারেন বা পারশনাথ পাহাড় ঘুরে এসেও দেখতে পারেন। এখানে জৈন ধর্মের শ্বেতাম্বর এবং দিগম্বর উভয় সম্প্রদায়েরই আলাদা আলাদা বিশাল মন্দির আছে। সোহাগদা আমাদের দুজনের জন্য লাঠি বাচ্ছে, আপনারাও একটু শক্তপোক্ত দেখে লাঠি নেবেন। এখান থেকে আমরা 20 টাকা করে 2টি লাঠি নিলাম 40 টাকায়, অন্যরাও এখান থেকে নিচ্ছে। এখান থেকে আপনারা শুকনো খাবার ও জলের বোতলও কিনে নিতে পারেন। হ্যাঁ, এখনো পরিচয় করানো হলো না, আজ আমার ভ্রমণ সঙ্গী সোহাগদা। যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 10। আমরা এখন উপরে ওঠা শুরু করলাম। আপনারা এই বাইকে চড়েও উপরে যেতে পারেন। এনাদের ভাড়া 500, 1000, 1500, যার কাছ থেকে যেমন নিতে পারে। কিন্তু এই টোটাল 27 কিলোমিটার আমরা পায়ে হেঁটেই উঠতে চলেছি। তো বন্ধুরা, মধুবন থেকে যাত্রা শুরু করলাম, নিচে মধুবন চলে গেল, আর আমরা এখন উপরে উঠছি। সঙ্গে থাকো, সমস্তটা ভিডিওতে দেখতে পারবে। অ্যাকচুয়ালি 27 কিলোমিটার বলতে মধুবন থেকে পারশনাথ মন্দির 10 কিলোমিটার, ওখান থেকে জল মন্দির নামে একটা জায়গা 3.5 কিলোমিটার, তাই 13.5 কিলোমিটার যাওয়া ও আসা মিলে 27 কিলোমিটার। দেখতেই পাচ্ছ যে এত খাড়া রাস্তায় কিভাবে গাড়ি চলছে। চলার পথে মাঝে মাঝে এই ধরনের ছাউনি দেওয়া জায়গা দেখতে পাবেন, যাতে ঝড় বৃষ্টিতে মানুষ একটু আশ্রয় নিতে পারে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, রাস্তাটা কতটা খাড়া। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি একটু শর্টকাট নেওয়ার জায়গা। মানে আপনাদের যদি মেন রাস্তা দিয়ে ঘুরে যেতে 100 মিটার ঘুরতে হয়, তবে এই সব শর্টকাট ব্যবহার করলে খুব তাড়াতাড়ি বেশ কিছুটা পথ এগিয়ে যাওয়া যায়। তবে শর্টকাটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করবেন। হাতে এই লাঠিটা যে কতটা কার্যকর তা এখন বুঝতে পারছি, কারণ আগে তো কখনো পাহাড়ে ঘুরতে আসিনি, তাই পাহাড়ে চড়ার অনুভূতিটাও এই প্রথম। আপনারা কে কে এই প্রথম পাহাড়ে চড়বেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর কে কে আর কোথায় পাহাড়ে ঘুরেছেন সেটাও জানাতে ভুলবেন না যেন। কিছুটা চড়াই কিছুটা সমতলের সমন্বয়ে তৈরি এই রাস্তায় আমরা অতিক্রম করলাম বেশ অনেকটা পথ। একটা জিনিস খেয়াল করবেন, এই রকম জায়গায় এসে আপনারা দুই দিকে দুটো রাস্তা চলে যেতে দেখবেন। তবে আপনারা কিন্তু উপরের এই রাস্তাটি ধরবেন, যেদিকে এই বাইকগুলো গেল। সবাই এখানে বেশিরভাগ শর্টকাট ইউজ করছে। এবার দেখিয়ে দিই, আমরা এসেছিলাম ওই নিচে দিয়ে, এই উপরে শর্টকাট উঠে, আর এখান থেকে শর্টকাট নিয়ে নিই, এখান থেকে আবার এদিক দিয়ে ঘুরে উপরে আসলাম, এখান থেকে আবার আর একটা শর্টকাট। এই যে দাদাটা উঠছে। শোকদা, কেমন অনুভূতি তোমার? দারুণ দারুণ অনুভূতি। জীবনে প্রথমবার আসলাম তো, হ্যাঁ, জীবনে প্রথম ট্রেকিং, পাহাড়ে ওঠা। চলার পথে চারিদিকের প্রকৃতি ও উদীয়মান সূর্য মিলেমিশে যেন চারিদিকটা এক অপূর্ব রূপ ধারণ করেছে। মোবাইলে চার্জ এখানে আনতে হবে, না হলে ফটো ভিডিও করা খুব মুশকিল। সত্যি অসাধারণ জায়গা, এর তুলনা হয় না।
2 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছালাম আমাদের প্রথম দর্শনীয় স্থান এই কলিকুণ্ড ধাম, যাকে কালীকুণ্ড ধামও বলে। মন্দিরটি পরেশনাথ পাহাড় আরোহণের শুরুর দিকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র এই ধর্মস্থানটি পাহাড়ে ওঠার পথে যাত্রীদের প্রধান যাত্রীবিরতি বা বিশ্রাম স্থল হিসাবে কাজ করে। এখানে পানীয় জল, বসার জায়গা এবং কিছুটা হালকা হওয়ার সুব্যবস্থা আছে। আর এখানের এই বড় বড় মন্দিরগুলো দেখেন, ছোট ছোট কারুকার্য দিয়ে সুন্দরভাবে তৈরি। এখানে এই সোনালী কালারের মন্দিরটি তো স্বর্ণ মন্দিরের থেকে কোনো অংশেই কম নয়। আর হ্যাঁ, মন্দিরটি ভোর 4টে থেকেই খুলে যায়। বন্ধুরা, পরেশনাথ পাহাড় বিশ্বজুড়ে জৈন ধর্ম অবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র এবং প্রধান তীর্থস্থান আর সম্মেদ শিখরজি নামে পরিচিত। বিশ্বাস করা হয় 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্কর 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ সহ এই পাহাড়ে মোক্ষ লাভ করতে এসেছিলেন। মূল পাহাড়ে ভগবান পার্শ্বনাথের নাম অনুসারে একটি সুন্দর মন্দির নির্মাণ করা। এছাড়া পুরো পাহাড়ের আনাচে কানাচে তীর্থঙ্করদের স্মরণে 31টি ছোট বড় মন্দির ও টোং ছড়িয়ে রয়েছে। আমাদের সোহাগদার গায়ে একটু জোশ চলে এসেছে, তাই একটু জগিং করে নিচ্ছে। এতক্ষণ তো একটু বড় রাস্তায় ছিল, কিন্তু এখান থেকে আবার একটু রাস্তা ছোট হয়ে গেছে। কোনো ব্যাপার নেই, রাস্তা ছোট হয়েছে তো কি হয়েছে, চলার মতো পথটা তো আছেই। এখান থেকে আবার একটা শর্টকাট ইউজ হয়েছে, এই শর্টকাটটা ইউজ করব। শর্টকাট তো ঠিক আছে, শুধু পরিবেশটা দেখো, অসাধারণ পরিবেশ। মনে হচ্ছে এখানেই থেকে যাই। জাস্ট অসাধারণ দেখো বন্ধুরা, এখানে আসলে এইরকম শর্টকাট ইউজ করতে হবে। আর অসাধারণ জায়গা, মানে আমি তো প্রথমবার আসছি, এতটাই এক্সাইটেড যে আপনারা এখানে না এসে উপলব্ধি করতে পারবেন না। তবে কিছু কিছু জায়গায় এরকম উঁচু জায়গায় একটু সাবধানে পার দেবে, নাহলে খুব সমস্যা। আর রাস্তাটা দেখতে পাচ্ছ তো, মানে কত সুন্দরভাবে বাঁধানো, একদম আলাদাই একটা অনুভূতি। এর পরের ট্রিপে আমার বন্ধুদের মধ্যে কে কে আসতে চাইছো বলতে পারো, একসাথে আসবো। আর হ্যাঁ, আমার সাবস্ক্রাইব করা বন্ধুরা, তোমরা অবশ্যই আসবে এখানে। এই অসাধারণ প্লেসটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। বন্ধুরা, একটা আওয়াজ পাচ্ছ, ঝিঝি পোকার আওয়াজ, আশা করি পাচ্ছ। যেহেতু এটা জঙ্গল, তাই ঝিঝির আওয়াজ শোনা যাবে না এমন তো হবে না। দুপাশে সবুজ গাছপালা আর মাঝখান দিয়ে বয়ে চলা এই রাস্তাটি যেন অনেকটা হাতে আঁকা ছবির মতো লাগছে। সামনে কিছু খাবারের জায়গা দেখতে পাচ্ছি, তবে এখন আমরা খাবো না, কারণ আমরা প্রথমে যাবো মন্দিরে, ফেরার পথে খাবো। পাহাড়ে ওঠার সময় মাঝে মাঝে এখানকার স্থানীয় বাসিন্দাদের বেশ কতগুলি ছোট ছোট কুড়ে ঘর দেখতে পেলাম। আর চলার পথে বিভিন্ন জায়গায় এই ধরনের কাঠের বোর্ড দেখতে পাবেন, যেখানে লেখা আছে দর্শনীয় স্থানগুলি কোনটা কত দূরে অবস্থিত। আর হ্যাঁ বন্ধুরা, আমরা মাঝে মাঝে এই ধরনের ছায়া স্থানে একটু রেস্ট করে করে চলছিলাম, কেননা পাহাড়ে ওঠার আনন্দের সাথে সাথে কষ্টটাও অনুভব হচ্ছিল। তাই আপনারাও এখানে ওঠার আগে কিছুটা শুকনো খাবার ও একটু বেশি করে জল নিয়ে আসবেন। এখানে একটু বিশ্রাম নিয়ে আবারও বেরিয়ে পড়লাম, কেননা এখনো অনেকটা দূর বাকি আমাদের মূল পরেশনাথ মন্দিরে পৌঁছানোর জন্য। বন্ধুরা, এই মাঝে মাঝে এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে একবার এখানে আসতেই হবে। আর মাঝে মাঝে এই ধরনের ডাস্টবিন বানানো আছে, তোমরা যদি খাবার দাবার নিয়ে আসো তো বজ্র পদার্থগুলো এখানেই ফেলো, কেননা যেহেতু এটা বন জঙ্গল অসুবিধা নেই, কিন্তু বন সংরক্ষণের দায়িত্বটাও তো আমাদের নিজেদের। বন্ধুরা দেখো, এখান থেকে মন্দিরের চোরটা দেখা যাবে, যতদূর সম্ভব দেখাতে হয়তো পেরেছি,
এখানে আসলে এই প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য ক্যামেরা বন্দি না করলে তো চলবেই না। অ্যাকচুয়ালি যখন ট্রেনে আসছিলাম, ট্রেনে আমরা কেটেছিলাম জেনারেল টিকিট, তো যে কারণে একটু কষ্ট হয়েছে আসতে। আর যে কষ্ট পুরোটাই শেষ হয়ে গেছে এই এত সুন্দর জায়গাটা দেখে। তোমরা শুধু দেখো এই জায়গাটার অপরূপ দৃশ্য, মানে আমি কি বলবো তোমাদের, বলে বোঝানো যাবে না। ট্রেনের ওই জার্নির যে কষ্টটা এখানে এসে নিমেষের মধ্যে যেন হারিয়ে গেল। মাঝে মাঝে একটু দূরত্ব কমাতে এই ধরনের শর্টকাট রাস্তা ব্যবহার করতে হচ্ছে। বন্ধুরা ওই যে পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছ, আমরা ওইখানে যাব। তাহলে এখনো কতটা পথ। বন্ধুরা যেতে যেতে এই ধরনের পোস্টার দেখতে পাবেন। তো এখানে কি লেখা আছে, জব পেড় লাগায় সব ইনসান তব হোগা মানব কা কল্যাণ। মানে খুব সুন্দর সুন্দর বাণী লেখা আছে। পরিবেশে তো পরিবেশের সম্পর্কে লেখা থাকবে, তাই না? বন্ধুরা 4.5 কিলোমিটার উপরে ওঠার পর ঠিক এই জায়গাতে এসে দুদিকে দুটি রাস্তা চলে গেছে দেখতে পাবেন। আপনারা কিন্তু সোজা এই ঢালাই রাস্তা দিয়েই যাবেন, কেননা বাকি দুটো রাস্তা জঙ্গলের ভিতর চলে গেছে। আর প্রতিবারের মতো এই কাঠের বোর্ডে দেখতে পেলাম গন্ধব নালা 0.7 কিলোমিটার দূরে আছে, শীতল নালা আছে 2.4 কিলোমিটার দূরে, আর পরেশনাথ মন্দির এখনো 6.55 কিলোমিটার দূরে। তাই আমরা ডান দিকের জঙ্গলের রাস্তাটি বাদ দিয়ে সোজা এই ঢালাই রাস্তা ধরেই চললাম। পৌঁছে গেলাম গন্ধব নালার কাছে। তবে এ কি, গন্ধব নালাতে তো জলই নেই। বৃষ্টির সময় আসলে এটি ছোটখাটো ওয়াটারফলসের মতো লাগে। আজ বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই, তাই ওয়াটারফলস দেখার সৌভাগ্য আজকে মনে হয় আমাদের নেই। এই গন্ধব নালার পাশেই একটা দোকান থেকে আমরা দুটি ফ্রুটির বোতল ও জল কিনলাম। এই পাহাড়ের উপরে ইলেকট্রিক ব্যবস্থা নেই, তাই ইনারা এই ধরনের কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিস পাহাড়ি এই ঠান্ডা জলেই এইভাবে রাখেন। হ্যাঁ, 2-1 জায়গায় সোলার সিস্টেম আছে, তবে সেই সোলার সিস্টেমে এখানে ফ্রিজ চালানো খুবই কষ্টকর। এখানে এই গন্ধব নালা থেকে দেখে নিলাম শীতল নালা 1.7 কিলোমিটার আর পরেশনাথ মন্দির 5.85 কিলোমিটার। তবে একটা কথা বলে দিই, এই ফুটি কিংবা জলের বোতলের দাম নিচের তুলনায়, মানে মধুবনের তুলনায় একটু বেশি, কেননা উপরে এদের নিয়ে আসতেও একটা পারিশ্রমিক থাকে। যদি নিচে থেকে নিয়ে আসেন খুবই সুবিধা হয়। আর যদি কেউ না আনতে পারেন 2 টাকা বেশি দিয়ে এখান থেকেও নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আগের একটা পোস্টারের মতো এইখানেও একটা বাঘের পোস্টার দিয়ে লিখে দিয়েছে বন্য প্রাণীও কি রক্ষা করে, প্রকৃতি কি রক্ষা করে। আর এই যে সব ঘরগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো এক একটি দোকান। কোনো কারণবশত আজ এনারা দোকান খোলেননি। আর বন্ধুরা দেখো সামনে, দেখো সামনে অসাধারণ দৃশ্য। আমরা কিন্তু ওইখানটাতে যাব, ওইখানটাতে। বন্ধুরা গন্ধব নালা থেকে শীতল নালার দিকে যাওয়ার পথটুকু যেমন সুন্দর, তেমনই একটু পাহাড়ি চড়াই উতরাইয়ে ভরা। জৈন ধর্মের এই পাহাড়ের প্রতিটি ধূলিকণাকে পবিত্র বলে মনে করা হয়। এই শর্টকাটের তো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। রাস্তা আছে তো উপরে, বন্ধুরা দেখতে পাচ্ছ, ওই নিচের থেকে আসছি। আরে এখনো কতটা যেতে হবে ওই দেখো। মানে শর্টকাটও আরামদায়ক, কষ্টের মতো। আপনাদের প্রথমেই বলেছি যে এখানে 24 জনের মধ্যে 20 জন জৈন তীর্থঙ্কর মোক্ষ লাভ করেছিলেন। আপনি যদি ধর্মবিশ্বাসী নাও হন, তাও এই প্রকৃতির আদিম রূপ আর শান্ত পরিবেশ আপনাকে এক অদ্ভুত মানসিক শান্তি দেবে। বন্ধুরা এতক্ষণে আমরা যতদূর পৌঁছালাম এটি হলো মধুবন থেকে পরেশনাথ মন্দিরের অর্ধেক রাস্তা। তাই একটা ছাউনির নিচে বসলাম একটু জল খেতে। আরও একটা টিম এখানে বসে রেস্ট নিচ্ছিল। এর ঠিক পাশেই এই কাঠের পোস্টারিতে লেখা আছে শীতল নালা 0.8 কিলোমিটার, অর্থাৎ 800 মিটার শীতল নালা, ও পরেশনাথ টেম্পল
যে কত লেখা আছে বোঝার উপায় নেই। কিলোমিটারটা ঘষে ঘষে উঠিয়ে দিয়েছে। এগুলি সম্ভবত এখানকার বাইক রাইডারদের কাজ। এতক্ষণ বন্ধুরা যেমন ঢালাই রাস্তা পেয়েছিলাম, এবার থেকে শুরু হলো কিছুটা সমান ও কিছুটা সিঁড়ি। 300-400 মিটার সিঁড়ি পেরিয়ে আপনারা পৌঁছাবেন ঠিক এই জায়গায়। এখান থেকে আপনারা দেখবেন রাস্তা দুদিকে দুটো চলে গেছে। এই বাঁ পাশের সোজা রাস্তাটা চলে গেছে জল মন্দির নামক একটা জায়গাতে। ওখান থেকে পরেশনাথ মন্দিরেও যেতে পারবেন, তবে একটু বেশি সময় লাগবে, যেহেতু প্রথমে যাবেন আপনারা জল মন্দির, তারপর সেখান থেকে পরেশনাথ মন্দির। আর এই ডান দিক দিয়ে গেলে মন্দিরটির দূরত্ব অনেকটাই কম। আমি তাই একটু দূরত্ব কমাতে ডান পাশের রাস্তা ধরেই চললাম। এই পথ দিয়ে গেলেও পরেশনাথ মন্দিরটি দেখে আপনারা জল মন্দিরে যেতে পারবেন। ওখান থেকে আবার এই দিকে ফেরা লাগবে না। একটু আগে যে দুটো রাস্তা দেখালাম ওই রাস্তা দিয়েই আপনারা নিচে নেমে যেতে পারবেন। বন্ধুরা, আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার দরকার ছিল, যেটা না দিলেই নয়। আপনারা এই উপরে এসে যেসব জায়গা থেকে জল কিংবা ফ্রুটি কিনে খাবেন, একবার অন্তত এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন। কেননা আমরা দুটো ফ্রুটি কিনেছি, দুটো এক্সপায়ার হয়ে গেছে। প্রথমে বুঝতে পারিনি, খেয়ে ফেলেছি। আর একটা অর্ধেক খাওয়ার পরে দেখেছি, কারণ সেটার একটু স্বাদ অন্যরকম লাগছিল। এটাই বলবো, একবার একটু অন্তত এক্সপায়ারি ডেট দেখে নিতে। কখন কোন বাচ্চার কি হয়ে যায় ঠিক নেই তো। ওটা চড়াই রাস্তা, যে এইভাবে সাইকেলাররা যে কিভাবে রিস্ক নিয়ে সবাইকে উপরে নিয়ে যায়, এখানে এসে দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন এই যে রাস্তাটা এখান থেকে এসে এই গিয়ে ওই ঘুরে আবার ওই উপরে গিয়ে আবার একটা এই দিক থেকে ঘুরে ওইখানে গিয়ে দাঁড়িয়েছে বাইকটা, না আবার ওই দিক দিয়ে ঘুরে ওই উপরে যাবে। আর আমরা নেব সোজা শর্টকাট, এই দিক দিয়ে ঘুরে যাচ্ছে, কিন্তু আমরা এই সোজাসুজি যাবো, কারণ অতটা ঘুরতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে। এই দিক দিয়ে উঠে আবার এই দিক দিয়ে ঘুরে, যে এই দিক দিয়ে ঘুরে উপরে, এখান থেকেও শর্টকাট নিতে হবে। এই দিক দিয়ে ঘুরে আসলো, আবার এইদিকে চলে গেল, দিক দিয়ে ঘুরে ওই গিয়ে আবার ওখানে উঠবে। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে এখানে যেহেতু উপরে নেটওয়ার্ক নেই, তো আপনাদের অনলাইন পেমেন্টের ব্যবস্থাটা একদমই হবে না। তো ক্যাশ টাকা হাতে করে নিয়ে আসবেন যে কোনো জিনিস কেনার জন্য। মাঝে মাঝে যদি এরকম একটা জায়গা পাওয়া যায়, তাহলে আশা করি কষ্টটা কোথায় চলে যাবে বোঝাই যায় না। বুঝছো, প্রাকৃতিক দোলনা, ওই যে সোয়াগদার জন্য একটা বানিয়ে রেখেছে, সোয়াগদাকে একটু কষ্ট করে উঠতে হবে লাফিয়ে, কিন্তু উল্টে না পড়ে যাও সোয়াগদা। আমি সোহাগদাকে একটু চড়তে সাহায্য করলাম। এখান থেকে সোহাগদা নিজের কিছু ছবি তুললো আমাকে দিয়ে। এখানে আপনারা আসলে কে কে এই প্রাকৃতিক দোলনাতে চড়বেন আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এই শান্ত প্রকৃতির মাঝে কিছুটা সময় রেস্ট নিয়ে আবারও চললাম আমাদের গন্তব্যে। আপনাদের মধুবন থেকে যে ডুলি দেখিয়েছিলাম, এই সেই ডুলি। দেখতেই পাচ্ছেন 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে এই ট্রাভেলারকে। আবারও চলতে শুরু করলাম উপরের দিকে। এত উপরে যে এই ছাগলগুলো দেখতে পাবো আশা করিনি। থাকবেই না কেন, পাহাড়ের এত উপরেও অনেক জনবসতি আছে। একটা ইম্পর্টেন্ট কথা, বর্ষার সময় আসলে এই যে শর্টকাট গুলো, এগুলো একটু দেখে শুনে পার হবে। কেননা বর্ষার সময় যখন জলগুলো যায়, কাদা গোলা জল যায়, তো পা সরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখানে কিন্তু 1 বোতল জল আনলে হবে না, কম করে হলো 4-5 বোতল জল না আনলে উপরে উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাবে। এখান থেকে আর মাত্র 1 কিলোমিটারের মতো আপনারা ঠিক এই রকম জায়গায় এসে দেখতে পাবেন একটি আর্মি ক্যাম্প, যার পাশেই দেখতে পেলাম ঠান্ডা পানীয় জলের সুব্যবস্থা। আর এই জলটি সম্ভবত পাহাড়ি জল। এইখান থেকেই পরেশনাথ মন্দির আর 700 মিটারের মতো। আর এইখানেই সবাই বাইকের রাইড শেষ করে। এর উপরে বাইক আর যায় না, পায়ে হেঁটে উঠতে হয়। আর এইখানের ভিউটা জাস্ট অসাধারণ। এইখান থেকেই চারপাশে জঙ্গলে আচ্ছন্ন পাহাড়গুলো অসাধারণ লাগে। আর আপনারা যারা এখানে আসবেন, এই ভিউগুলো ক্যামেরা বন্দি করতে ভুলবেন না যেন। আমরাও এই জায়গা থেকে কয়েকটা ফটো তুলে নিলাম। আর এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল আর্মিদের হেলিপ্যাড, ওই যে দেখতে পাচ্ছেন ওইটি।
বন্ধুরা আর মাত্র 100 মিটার, দেখতেই পাচ্ছেন এখানে কাঠের বোর্ডটিতে লেখা আছে। আর এই যে আশেপাশে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সব নিরামিষ খাবারের দোকান। আর এই যে বাদিকের এই রাস্তাটি, এটি চলে গেল জল মন্দির। আর আমাদের পরেশনাথ মন্দিরটি এই দিকে। 10 কিলোমিটার পথ যখন চলে আসলাম, আর সামনেই আমাদের গন্তব্যস্থল, তাই সমস্ত কষ্টকে সাইডে রেখে চললাম উপরের দিকে। প্রথমে ভাবলাম সিঁড়িগুলি গুনে গুনে উঠবো, যে কতগুলি সিঁড়ি আছে, বাট চলার কষ্টে আর সেই সিঁড়িগুলি গুনে ওঠা হলো না। ইতিমধ্যে 5.5 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। বহু কষ্টের পর অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম পরেশনাথ পাহাড়ের সর্ব উচ্চতায় এই পরেশনাথ মন্দিরে। জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারবো, তবে দেখো যে পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো আমরা এসছি, ওইসব রাস্তা দিয়ে কতটা ছোট দেখা যাচ্ছে। আর ওই যে দূরে মন্দিরটি দেখতে পাচ্ছেন, ওটিই জল মন্দির, যেটা এই মন্দিরের থেকে 3.5 কিলোমিটার দূরে। ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি মূলত ধবধবে সাদা মাকরানা মার্বেল বা শ্বেত পাথর দিয়ে তৈরি। আর দেখতেই পাচ্ছেন মন্দিরটি সংস্কার চলছে। মন্দিরের গর্ভগৃহে 23তম জৈন তীর্থঙ্কর ভগবান পরশনাথের একজোড়া চরণ দেখতে পেলাম। আর ভেতরটা অনেকটা এইরকম। বন্ধুরা সবই দেখা হলো, তবে একটা জিনিস দেখা হলো না, সেটি হলো এখানে ভাসমান মেঘ। আর সেটা দেখার জন্যই বেশিরভাগ মানুষ ছুটে আসে এই পাহাড়ের শিখরে। আপনাদের বলে দিই, আপনারা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় আসবেন, অর্থাৎ বর্ষাকালের দিকে। তখন পুরো পাহাড়টি সবুজের রূপ নেয় আর মেঘের দল মন্দিরের পাশ দিয়ে ভেসে বেড়ায়। এবার একটা নর্মাল হিসাব করি, মধুবন থেকে পরেশনাথ মন্দির 10 কিলোমিটার ও পরেশনাথ মন্দির থেকে জল মন্দির 3.5 কিলোমিটার, তাই টোটাল 10 প্লাস 3.5 কিলোমিটার, 13.5 কিলোমিটার উপরে ওঠা ও 13.5 কিলোমিটার নিচে নামা মিলে এই হলো টোটাল 27 কিলোমিটার। এবার চলুন আপনাদের দেখাই এখানে আপনারা কি কি খাবার পাবেন। আমাদেরও খিদে পেয়েছে প্রচুর, তাই এখানেই একটি দোকানে ঢুকে পড়লাম ভাতের জন্য। এখানের এই দাদাকে খাবারের কথা জিজ্ঞাসা করলে জানতে পারলাম এনারা ভাতের সঙ্গে একটা সয়াবিন আলু দিয়ে তরকারি বা যে কোনো সিজনে যে কোনো সবজি, ডাল, আচার, আলু ভাজা ও পাঁপড় দেয়। খিদে পেটে সবই অমৃত লাগছিল, তাই মনটা খাবারের দিকেই ছিল। তবে খাবারটিও হয়েছিল ভালোই। আপনারা ভাত খেতে চাইলে এই দাদার দোকানে আসতে পারেন। তো বন্ধুরা এখন আমরা ফিরছি মধুবনের দিকে। তবে নামার সময় এই কুকুরটা আমাদের সাথ দিয়েছে। তো বন্ধুরা এই ছিল পরেশনাথ পাহাড়ের সম্পূর্ণটা। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর এই প্রকৃতি এবং পাহাড়ের মাঝে এক টুকরো শান্তির জন্য এবং একটি স্বর্গীয় অনুভূতি পাওয়ার জন্য একবার আপনাদের এখানে আসতেই হবে। তো বন্ধুরা এইমাত্র মধুবনে নামলাম পাহাড়ের থেকে। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। পারলে নিজের চোখে একবার এই পরেশনাথ পাহাড় এসে দেখে যান, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ট্রাভেলিং ভিডিওর সঙ্গে।